নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আজকের বিষয় চলচ্চিত্র ভাবনায় রবীন্দ্রনাথ। সাহিত্য শিল্পের এমন কোনো অঙ্গন নেই যেখানে রবীন্দ্রনাথের দীপ্ত পদচারণা ও প্রতিভার উদ্ভাস আমরা লক্ষ্য করি না। 7-8-1941 সালে 80 বছর বয়সে তিনি অমৃতলোকে যাত্রা করেন। যে যাত্রার দৃশ্য দিয়েই শুরু হয় সত্যজিৎ রায়ের রবীন্দ্রনাথ তথ্যচিত্র। মানুষটি এশিয়া মহাদেশের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পান। তিনি সারা জীবনে এত লেখালেখি করেছেন, শান্তিনিকেতনে অন্য ধরনের শিক্ষা ব্যবস্থার দিক নির্দেশ করেছেন, আরো অজস্র কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন। তিনি শেষ বয়সে সভ্যতার সংকট দেখেছেন, সেই তিনি তার কাছে কেউ গেলে তার সঙ্গে সময় নিয়ে কথা বলতেন, গল্প করতেন। এটাও আমাকে আজও বিস্মিত করে। যিনি এত লেখালেখি করেছেন যা আজকের যুগে একজন মানুষ সারা জীবনে পড়ে উঠতে পারেন না, তাই বিস্ময় আজও গেল না আমার। তার ভাবনার আকাশে চলচ্চিত্র স্থান করে নিয়েছে, তবে সবসময় পরম মমতায় নয়, কখনো অন্যভাবে, অন্য স্বরে। চলচ্চিত্র সবিনয়গুলি মহাকবির ক্ষেত্রে নিতান্তই ক্ষণিকা। গত শতাব্দীর গদ্য সাহিত্যের পরাক্রান্ত মহারথী সেই জেমস জয়েস রবীন্দ্রনাথের মাস ছয়েক আগে যিনি প্রয়াত হয়েছিলেন, তার সঙ্গে যদি তুলনা টানি, দুজনেই সিনেমার ভক্ত ছিলেন না, তবু দুজনেই মুগ্ধ হয়েছিলেন যুদ্ধজাহাজ পোটেমকিন বা ব্যাটেলশিপ পোটেমকিন সের্গেই আইজেনস্টাইনের করা ছবি দেখে। দুজনের সঙ্গে আলাপ হয়েছিল আইনস্টাইনের, তবে চলচ্চিত্র তাদের মনোহরণ করতে পারল না। রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত বিশ্বাস করে গেছেন সাহিত্য সর্বাপেক্ষা মননশীল শিল্পরূপ, অর্থাৎ কোনো মননশীল বক্তব্যের যথাযোগ্য স্থায়ী বাহন একমাত্র সাহিত্যে হতে পারে। সেই নারীরা সুন্দরী, কেননা মর্ত তাদের মলিন করে না, কেননা তাদের সৌন্দর্য পার্থিব নয়। যা কিছু বাস্তবের তার শংসাপত্র রচনা করায় রবীন্দ্রনাথের অনুরাগ না থাকাই স্বাভাবিক। আর একজন কবি পল ভ্যালেরির তো একবার সিনেমাকে তাচ্ছিল্য করে বলেইছিলেন, ছায়াছবিতে শুধু বাস্তবের ওপর দিকটাই আঁচড়ে দিতে পারে। এবার আমরা রবীন্দ্রনাথের মগ্ন স্বর শোনার চেষ্টা করি। চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে, অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে। আমরা সবিষয়ে লক্ষ্য করি আন্দ্রে মাজার প্রায় 30 বছর আগে রবীন্দ্রনাথ বিদ্রুপ করেছেন আলোকচিত্রীর তথ্য প্রাণতা ও বাস্তব বোধকে। তিনি ভুলে যাওয়ার অধিকারকে শিল্পীর মৌলিক অধিকার বলে মনে করেন। যেহেতু শিল্পীর কাজ তার মনে হয় না প্রাপ্ত বাস্তবের প্রতিলিপি রচনা করা। বাস্তবে যখন রবীন্দ্রনাথ তার সৃষ্টির প্রতিভার শিখরে, গল্পে বা গদ্য রচনায়, তখন তিনি কাহিনীকে পার করে যান। যেমন ক্ষুদিত পাষাণ বা এক রাত্রির মতো লেখা, কিংবা চতুরঙ্গের মতো উপন্যাস। এই জন্যই তিনি সাহিত্যের রাজাধিরাজ। একথা তার গান ও চিত্রকলা সম্বন্ধেও সমান প্রযোজ্য। তিনি যখন শিখর দেশে, তখন তার উপাস্য হয়ে দাঁড়ায় অনুভূতির বিমূর্ততা। রবীন্দ্রনাথ হলিউডের সাজসজ্জা আর গল্পের সুবলয়িত নিষ্পত্তি অনুমোদন করেননি, কিন্তু আমাদের নজর এড়ায় না যে পুত্র রবীন্দ্রনাথকে তিনি জানিয়েছিলেন, সিনেমাতে আছে রূপের সঙ্গে গতি, সেই সুযোগটিকে যথার্থ আর্টে পরিণত করতে গেলে আখ্যানকে নাচে দাঁড় করালে চলে। একই সঙ্গে আমরা মনে রাখবো শিশির ভাদুড়ির ছোট ভাই মুরারি ভাদুড়িকে তার গহর জিজ্ঞাসা, সুরের চলমান ধারায় সঙ্গীত যেমন বিনা বাক্যেই আপন মাহাত্ম্য লাভ করতে পারে, তেমনি রূপের চলৎ প্রবাহ কেন একটি স্বতন্ত্র রস সৃষ্টিরূপে উদ্ভাসিত হবে না। আমরা রবীন্দ্রনাথের কাছে নত যেন এই জন্য নয় যে সকালের প্রায় সব মানবিক কম্পনই তার অনুভূতিতে সাই দিয়েছে, কিন্তু আরো বেশি করে এই জন্য যে সামান্য বস্তু জগতের মায়া হরিণীটিকে ক্রীড়ারত দেখেও তিনি আশা করেছিলেন চলচ্চিত্র একদিন দেখতে পাবে এক অপর আলোকে। সিনেমা রবীন্দ্রনাথ ভাবতে পেরেছিলেন অপ্সরা ও কন্দর্পের পালাগানের বদলে মুখরিত হবে আলোর অপেরায়। 19 শতকীয় আলোকপ্রাপ্তির যে রশ্মি ছটা সত্যজিৎকে আলোকিত করে বলেই তার আখ্যান আলোর ছন্দে রবীন্দ্রনাথকে স্পর্শ করে। নষ্টনীড় যখন চারুলতায় রূপান্তরিত হয়, তখন আমরা সবিস্ময়ে লক্ষ্য করি শুধু যে সত্যজিৎ বাস্তব পুত্তলির পরিহার করতে চাইছেন ও তার আগ্রহ মানুষ প্রতিমার দিকে। তিনি চলতিকালের নিরিখে খেয়াল করেন নিঃসঙ্গ এক তরুণীর বিপর্যয়। ফলে ভূপতির সদর ও চারুলতার অন্দর, প্রকাশ্য ও গোপন, বাহির ও অন্তরের মধ্যে ইতিহাস নির্দেশিত হাইফেনের মতো অমল চারুলতা নষ্টনীড়কে সাক্ষী রেখেই পরিণত হয় সাংস্কৃতিক এক বয়ানে। 1932 সালটি ছিল গুরুদেবের
রবীন্দ্রনাথ ঠাকুরের 70তম জন্মবর্ষ। দেশের বিভিন্ন প্রান্তে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে তা পালন করা হয়েছিল। নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা বি.এন. সরকার তা থেকে পিছিয়ে ছিলেন না। তবে তার আইডিয়াটা ছিল একটু ভিন্ন প্রকৃতি। তিনি চেয়েছিলেন চলচ্চিত্রের মধ্যে দিয়ে কিভাবে সকলকে নিয়ে তা পালন করা সম্ভব। সেই ভাবনা থেকেই তিনি রবীন্দ্রনাথের নটির পুজো নৃত্যনাট্যটি চলচ্চিত্রায়িত করার কথা ভেবেছিলেন। তা কার্যকর হলো গুরুদেব নিজে শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের নিয়ে উপস্থিত হলেন নিউ থিয়েটার্সে। খুব স্বল্প দিনের প্রচেষ্টাতে তৈরি হলো নটির পুজো ছবিটি। পরিচালনার দায়িত্বে স্বয়ং রবীন্দ্রনাথ। এ প্রসঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে বিদগ্ধ পরিচালক তপন সিংহ বলেছেন, এটাকে ছবি বললে ভুল বলা হবে, বরং গীতিনাট্যের চিত্ররূপ বলা যেতে পারে। ছবি তুলেছিলেন নিতিন বসু, শব্দযন্ত্রী ছিলেন মুকুল বসু। বীরেন সরকারের আশা পূরণ হয়নি। নিউ থিয়েটার্সের ল্যাবরেটরিতে আগুন লেগে যেসব ছবির নেগেটিভ পড়ে যায় তার মধ্যে নটির পুজোও ছিল। 22 মার্চ 1932 সালে নটির পুজো চিত্রায় মুক্তি লাভ করে। রবীন্দ্রনাথের চলচ্চিত্র ভাবনার নির্যাস পাওয়া যায় শিশির কুমার ভাদুড়ির ছোট ভাই মুরারি ভাদুড়িকে লেখা এক চিঠিতে 1929 সালে। তিনি লিখেছিলেন, আমার বিশ্বাস ছায়াচিত্রকে অবলম্বন করে নতুন কলারূপের আবির্ভাব প্রত্যাশা করা যায়, এখনো তা দেখা যায়নি। রাষ্ট্রতন্ত্রের সাধনা কলাতন্ত্রেও তাই। আপন সৃষ্ট জগৎকে আত্মপ্রকাশের স্বাধীনতা প্রত্যেক কলাবিদ্যার লক্ষ্য, নইলে তার আত্মমর্যাদার অভাবে আত্মপ্রকাশ ম্লান হয়। ছায়াচিত্র এখনো পর্যন্ত সাহিত্যের চাটুবৃত্তি করে চলছে। তার কারণ কোন রূপকার আপন প্রতিভার বলে তাকে এই দাসত্ব থেকে উদ্ধার করতে পারেননি। বলা কঠিন, কারণ কাব্যে বা চিত্রে বা সঙ্গীতে উপকরণ দুর্মূল্য নয়। ছায়াচিত্রের আয়োজন আর্থিক মূলধনের অপেক্ষা রাখে, শুধু সৃষ্টি শক্তির ওপর নয়। রবীন্দ্রনাথের চলচ্চিত্র ভাবনার মূল সূত্রটি বোধহয় এখানেই নিহিত আছে। তিনি চলচ্চিত্র ভাবনার দিকে অনেকখানি আধুনিক ছিলেন, একথা বলাই যায়। কিন্তু চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে তার যে জাইগেন্টিক প্রতিভা ছিল, সেখানে তিনি বিফল হয়েছেন বলেই আমার মনে হয়। তিনি যে ছবিটি বানিয়েছিলেন নটির পুজো, সেটিকে তো পূর্ণাঙ্গ চলচ্চিত্রের মর্যাদা দেওয়া কোনোভাবেই যায় না। এখানে রবীন্দ্রনাথ মনে হয় একজন বিস্ময়কর ভাবেই রবীন্দ্রনাথের প্রতিভা কাজ করেন। এছাড়া গল্প, উপন্যাস, বিভিন্ন ক্ষেত্রে এমনকি চিত্রকলা, কবিতা, সঙ্গীত, হ্যাঁ, যে সঙ্গীত বহুদিন থেকে যাবে রবীন্দ্রসঙ্গীত হিসাবে আমাদের পৃথিবীতে, সেই সমস্ত ক্ষেত্রে তিনি যে প্রতিভার তুঙ্গ শিখরে আরোহণ করেছিলেন, তা কিন্তু চলচ্চিত্রের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম না। এখানেই আমার মনে হয় চলচ্চিত্র ভাবনায় তার যে আধুনিকতা দেখা গিয়েছিল তার চিন্তার মধ্যে, সেটা তিনি চলচ্চিত্র যখন নির্মাণ করলেন সেখানে সেরকম কোনো ছাপ দেখা গেল না। এইখানেই রবীন্দ্রনাথের মানে প্রথম বলা যেতে পারে একটা সার্বিক ব্যর্থতা দেখা যায় চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে। এই কথাটা রবীন্দ্রনাথের চলচ্চিত্র সম্বন্ধে বলতে গেলে আমাদের বলতেই হবে যে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে তিনি তার প্রতিভার সম্যক বিচার করতে পারেন। এখানে এই ভিডিওর বক্তব্য আমি শেষ করছি। আমার এই বক্তব্যটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে পারেন।